অনুষ্ঠান আয়োজন করার জন্যই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের মাননীয় প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি, অন্যান্য বক্তা এবং যারা উপস্থিত আছেন সবাইকেই নারী দিবসের শুভেচ্ছা। আজকে আমরা এই মুহূর্তে যখন নারী দিবসের শুভেচ্ছা বিনিময় করছি, ঠিক এই সময় পৃথিবীতে অনেক নারীর জীবন পাল্টে গেছে, বদলে গেছে, বা অনেক নারী এই পৃথিবী থেকে পুরো বিশ্বে প্রতি 10 মিনিটে অন্তত 137 জন করে নারী হত্যার শিকার হচ্ছেন এবং অন্তত 2000 নারী নানাভাবে ধর্ষণ, মারধর এবং অন্যান্য সহিংসতার শিকার হচ্ছেন। সাইবার বুলিং রয়েছে, মানসিক নির্যাতন রয়েছে। এবং যদি শুধু আমি বাংলাদেশের কথা বলতে যাই, তাহলে বাংলাদেশে গড়ে প্রতিদিন 4 জন করে নারী ধর্ষিত হচ্ছেন এবং এদের মধ্যে অনেকেই গণধর্ষণের শিকার হচ্ছেন। এদের মধ্যে অনেকে শিশু রয়েছেন যাদের বয়স 18 নিচে বা আরও নিচে, এবং প্রতিদিনই গড়ে 14 থেকে 15 জন নারী নানাভাবে সহিংসতার শিকার হচ্ছেন। সেই চিত্রটা উঠে আসে আমরা যখন প্রথম বিশ্বের নারীরা নারীদের অধিকার আদায়ে রাস্তায় নেমেছিলেন আজ থেকে 169 বছর আগে। তখন তারা প্রথম শিল্প বিপ্লবের বেশ কিছুদিন পরে তারা রাস্তায় নেমেছিলেন, কারণ শিল্প বিপ্লবের ফলে নারীরা কলকারখানায় কাজ করার সুযোগ পেয়েছিলেন এবং সেই জায়গা থেকে তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠেছিলেন। এরপরে আমরা যখন প্রথম নারী দিবস পালন করি, সেই সময়টা কিন্তু অনেক বছর গড়িয়ে গেছে এবং দ্বিতীয় শিল্প বিপ্লব হয়ে গিয়েছে। জাতিসংঘের স্বীকৃতি পেতে তৃতীয় শিল্প বিপ্লব পার হয়ে গেছে, এখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবে আছি। কিন্তু এখন পর্যন্ত আমরা শুধু নারীদের সম অধিকার বলতে, নারীদের যে ন্যায্য মজুরি সেইখানে নাই। বাংলাদেশের নারীরা নারীদের সম অধিকার বলতে একজন মানুষ হিসেবে সমাজে বেঁচে থাকার জন্য ন্যূনতম যেটুকু অধিকার প্রয়োজন, তাদের বেঁচে থাকার জন্য যেটুকু সুরক্ষা প্রয়োজন, সেই জায়গাটাতেই তারা পৌঁছাতে পারেনি। এখনো আমরা সুরক্ষিত নই এবং এটা সমাজের যে শুধু একটা শ্রেণীতে হচ্ছে তা না, এটা হচ্ছে একদম টপ টু বটম। মানে আমাদের সমাজে যারা নিম্ন শ্রেণীর নারী থেকে শুরু করে উচ্চ শ্রেণীর নারী, শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, শ্রমজীবী, গৃহিণী, সবাই আমরা নির্যাতনের শিকার হচ্ছি। কারণ আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে দেখব যে অন্তত সারা জীবনে বাংলাদেশের 84% নারী নানাভাবে মানসিক, শারীরিক এবং অন্যান্য নানাভাবে নির্যাতনের শিকার হন। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে এর মধ্যে 62% নারী তাদের এই নির্যাতনের কথাগুলো খুলে বলেন না। এটার কারণ কি? আমরা তো নারীর অধিকার নিয়ে কথা বলি, নারী নির্যাতন নিয়ে কথা বলি, কিন্তু আজকে এই নারীরা যখন রাস্তায় নেমেছিলেন নিজেদের অধিকারে, তা থেকে 169 বছর পার হয়ে গেছে, তারপরেও কেন আমরা এই অবস্থানেই রয়ে গিয়েছি? এই কারণগুলো আমরা অনুসন্ধান করি না বা করতে চাই না। আমরা শুধু আলাপ আলোচনা এবং সমস্যাগুলো আলাপ করি, কিন্তু কারণে যায় না। এই কারণগুলোর প্রথম কারণই হচ্ছে পারিবারিকভাবে নারীকে একটা জায়গায় একভাবে চিন্তা করা হয়। বেগম রোকেয়া আমাদেরকে ঘর থেকে বাইরে এনেছিলেন শিক্ষিত নারী তৈরির উদ্দেশ্যে, যে নারীরা শিক্ষিত হবে। একটা কথা আছে যে অল্পবিদ্যা ভয়ঙ্করী। খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা এই বিষয়টা জানি যে বেগম রোকেয়া নারীদেরকে শিক্ষিত করতে চেয়েছিলেন। নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। আমরা এটুকু জানি, এটার পরে আর আমরা আলোচনাটা এগিয়ে নিতে যাই না। যার জন্য আমরা নারীদেরকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে খুবই আগ্রহী, যে একজন নারী শিক্ষিত হলে হয়তো একটা শিক্ষিত জাতি পাবো, আমার সন্তানরা শিক্ষিত হবে, বা নারী শিক্ষিত হয়ে যে কর্মক্ষেত্রে যাবে সেখান থেকে তারা যে আয় করবে সেটা আমার সংসারে একটা মানে সচ্ছলতা নিয়ে আসবে। আমরা নারীর যে অবস্থান বা অধিকারের জায়গাটা এই পর্যন্তই সীমাবদ্ধ রাখি, কিন্তু একজন শিক্ষিত মায়ের সমাজে কি ভূমিকা, একজন শিক্ষিত নারী সমাজে কি ভূমিকা পালন করবে এবং সমাজে তার মতামতের জায়গাটা কেমন হবে, সেই জায়গাটা আমরা কখনোই আলাপ করি না, বা আলাপ করলেও সেই স্বীকৃতিটা দিতে রাজি হই না। এটা শুধু পুরুষরা না, এটা আমাদের ঘরের মায়েরাও করে থাকেন। আমাদের ঘরের মায়েরা যখন আমাদেরকে খাবার বেড়ে দেন, তখন ছেলেদের জন্য ভালো একটু রেখে, বেশি রেখে আমাদেরকে একটু কম দেন। আমাদেরকে শিখান যে তোমাদেরকে স্কুলে যেতে হবে, পড়ালেখা করতে হবে, চাকরি করতে হবে, তার সাথে সংসারের সব কাজ করতে হবে। কিন্তু আমাদের মায়েরা তাদের ছেলেদেরকে এটা শেখান না যে তোমাদেরকে পড়ালেখা, চাকরি সবকিছুর পাশাপাশি সংসারের কাজও করতে হবে। এবং
নারীদেরকে নির্দিষ্ট কিছু কিছু কাজ শিখিয়ে দেওয়া হয় যে এর বাইরে নারীরা কিছু করতে পারবে না, এবং ছেলেদের জন্য এক ধরনের কাজ করে দেওয়া হয় যে ছেলেরা এগুলো সবই করতে পারবে কিন্তু মেয়েরা এটার বাইরে যেতে পারবে না। তো এই যে আমাদের ছোট থেকেই পরিবার থেকে যে বিভাজনটা তৈরি হচ্ছে, এটাই আসলে মূল, এটাই আমাদের সবার মাথার মধ্যে রয়ে যাচ্ছে, যার ফলে কর্মক্ষেত্রে যে শতকরা 49 জন নারী নানাভাবে মানসিক নির্যাতনের শিকার হচ্ছে, কারণ ছোটবেলা থেকেই পরিবারের পুরুষরা এবং অন্যান্য নারীরা এইভাবেই তাদের মনস্তত্ত্ব গড়ে তুলেছেন। তো এটা তো গেল একটা পারিবারিক বিষয়। আরেকটা বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিল্প এবং সাংস্কৃতিক বিষয়। আমরা যে একটু আগে একটা গান শুনলাম নারী বন্দনা নিয়ে, আসলে এই ধরনের শিল্প সাহিত্যিক চর্চা এখন আমরা দেখতে পাই না। আমরা ছোটবেলায় দেখতাম মিনা কার্টুন, সেটা দেখে আমরা মেয়ে শিশুদের অধিকার সম্পর্কে অনেকটাই সচেতন হয়েছি। কিন্তু সেই সময়ই যদি আমরা বাংলা চলচ্চিত্রের কথা বলি, তাহলে আমরা কি দেখতাম যে নারীদেরকে কিভাবে পোট্রে করা হয়েছে। যে নারীটা একটু আউটস্পোকেন, কথা বলতে পারে, বা যে নারীটা আমাদের যে চিন্তা ভাবনা নরম না, একটু শক্ত, তাকে নেগেটিভ রোল হিসেবে পোট্রে করা হয়েছে, এবং যে নারীটা কথা বলতে পারে না, মার খেয়ে কাঁদে, তাকে পজিটিভ রোল হিসেবে পোট্রে করা হয়েছে। তো আমাদের মাথায় এভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তুমি নারী মানেই তুমি তখনই ভালো নারী হতে পারবে যখন তুমি কোনো কথা বলবে না, মুখ বন্ধ রাখবে। সেখান থেকে আজকে আমরা এই 169 বছর পরেও এই অবস্থানেই রয়ে গিয়েছি, এটা আমাদের ভাবতে হবে। আর সবশেষ যেটা আমি বলতে চাই যে এখানে একটা রাষ্ট্রের রোল সবচেয়ে বেশি, একটা রাষ্ট্র সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারবে নারীর অধিকার আদায়ের এই লড়াইয়ে। আমরা দেখেছি যে যখন আমাদের রাষ্ট্রীয় বিধি নিষেধ বা নিরাপত্তা, আজকের আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে নারীর অধিকার, ন্যায় বিচার এবং এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া। তো নারীর অধিকার তো আমাদের নিশ্চিত নয়, ন্যায় বিচার আমরা কোন ক্ষেত্রে যাচ্ছি? নারী নির্যাতন হচ্ছে না, বিচার হচ্ছে না। আমরা যদি দেখি প্রতিটা ধর্ষণ মামলার অন্তত 40% মামলায় আগেই সব এভিডেন্স গায়েব করে দেওয়া হয়, এবং এই 40% মামলার মধ্যে অন্তত 30% একদম মানে জেনুইন ধর্ষণ মামলা। তো সেই ক্ষেত্রে নারী বিচার পাচ্ছে না। আমাদের যে আইনি অবকাঠামোগুলো রয়েছে সেগুলো আসলে তাদের ধারাগুলো সঠিক ব্যাখ্যা এবং এগুলোর অভাবে নারীরা কিন্তু এটা পক্ষে এবং বিপক্ষে সবভাবেই নারীদের বিরুদ্ধে বা নারীদের পক্ষে ব্যবহার করা হচ্ছে, যার ফলে এই ধারাগুলোর ঠিকমতো পরিমার্জন করা বা এগুলো যে সঠিক সংজ্ঞা, এগুলো সম্পর্কে আমরা সচেতন না, আমরা কোর্টের চক্কর কাটি, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে রাষ্ট্র যখন প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে, রাষ্ট্রীয় যখন নিরাপত্তা সংস্থাগুলো স্ট্রিক্টলি অ্যাকশন নিবে, তখন রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের মতো নারীও যথেষ্ট সুরক্ষা পাবে এবং নিরাপদ থাকবে। আমরা গত সরকারের মানে অন্তর্বর্তী সরকারের আমলে দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থার যে ঝুঁকি ছিল বা নিরাপত্তা ব্যবস্থা যে একটা ভঙ্গুর অবস্থায় ছিল, সেখানে কিন্তু কারোরই জীবনের নিরাপত্তা ছিল না। সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে 2024-এর যে 2025-এ নারীর প্রতি 27% মানে সহিংসতা বেড়ে গিয়েছে। তা আমি বলতে চাই রাষ্ট্র যদি সঠিক অ্যাক্ট করে, ঠিক মতো কার্যকরী পদক্ষেপ নেয়, তাহলে নারীর প্রতি সহিংসতা কমে আসবে। এবং এটা একটা লম্বা প্রসেস, এটা একদিনে হবে না, দীর্ঘদিন লাগবে, কিন্তু তারপরেও নারীরা সুরক্ষিত হবে যদি রাষ্ট্র সঠিকভাবে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়। এইখানেই আমি শেষ করছি, সবাইকে ধন্যবাদ।